দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু করছি বিশেষ অনুষ্ঠান বিকল্প জীবিকা হিসাবে ভেষজ উদ্ভিদের চাষ। এই অনুষ্ঠানটির সহায়তায় আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র RCFC পূর্বাঞ্চল, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ NMPB, আয়ুষ মন্ত্রণালয়, ভারত সরকার। RCFC যাদবপুর বিশ্ববিদ্যালয় 2017-18 সালে ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে। এই RCFC NMPB পূর্ব ভারতের উৎপাদনকারী, চাষি, গবেষক, ব্যবসায়ী এবং ভেষজ উদ্ভিদের অন্যান্য অংশীদারদের জন্য একমাত্র কার্যালয় হিসাবে কাজ করে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম ও পশ্চিমবঙ্গ হল কেন্দ্রটির কার্যক্ষেত্র। RCFC NMPBর মুখ্য উদ্দেশ্য হল ভেষজ উদ্ভিদ উৎপাদনকারীদের সাহায্য করা, ভেষজ সংরক্ষণ, উন্নয়ন, বিপণন ও চাষের তত্ত্বাবধান করা এবং প্রযুক্তিগত প্রচারের ক্ষেত্রে অংশীদারদের সাহায্য করা। এছাড়াও সংশ্লিষ্ট এলাকা অনুসন্ধান করে প্রাথমিক প্রক্রিয়াকরণের সুবিধা দেওয়া। সম্প্রতি জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ NMPB অশ্বগন্ধার ব্যবহার এবং রোপণকে উন্নীত বা বর্ধিত করার জন্য অশ্বগন্ধার স্বাস্থ্যবর্ধক জাতীয় প্রচারাভিযান চালু করেছে। RCFCR এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এই বিষয়ে আজকের পর্বে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর প্রশান্ত সরকার, প্রফেসর, JB রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা, ফর্মার ডিরেক্টর, স্টেট মেডিসিনাল প্লান্টস বোর্ড, ওয়েস্ট বেঙ্গল। উপস্থিত আছেন ডক্টর প্রদীপ দে, ডিরেক্টর, ICAR এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা। সঙ্গে আছেন শান্তনু চক্রবর্তী, টেকনিক্যাল কনসালটেন্ট, RCFCER NMPB যাদবপুর বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ডিরেক্টর, জানুস লাইফ সায়েন্সেস, কলকাতা। নমস্কার। আমাদের দেশের প্রাচীন চিকিৎসা ব্যবস্থা যেমন আয়ুর্বেদ, ইউনানি ও সিদ্ধা সম্বন্ধে আমরা সকলেই কম বেশি পরিচিত। এই চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন ভেষজ গাছের ব্যবহার সুপ্রচলিত। আজ আমরা একটি বিশেষ ভেষজ গাছ অশ্বগন্ধা সম্বন্ধে আলোচনা করব। অশ্বগন্ধা আয়ুর্বেদিক এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে বহুল ব্যবহৃত বলে এই গাছের চাহিদাও প্রচুর। আমাদের দেশ থেকে প্রচুর অশ্বগন্ধা রপ্তানিও হয়ে থাকে। আমাদের দেশে এই ভেষজের ব্যাপারে সচেতনতা, ব্যবহার ও উৎপাদন বাড়ানোর জন্য ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ বা ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস বোর্ড বিশেষভাবে প্রচেষ্টা করছেন। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবেই আজ আমরা এই আলোচনার আয়োজন করেছি। এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানী ডক্টর প্রশান্ত সরকার, অধ্যাপক, JB রায় রাজ্য মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পূর্বতন নির্দেশক, রাজ্য ভেষজ উদ্ভিদ পর্ষদ, এবং আছেন কৃষিবিজ্ঞানী ডক্টর প্রদীপ দে, নির্দেশক, কৃষি প্রযুক্তি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা, ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান। আর আমি আছি শান্তনু চক্রবর্তী, প্রযুক্তি পরামর্শদাতা, আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র, পূর্বাঞ্চল, জাতীয় ভেষজ উদ্ভিদ পরিষদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রথমেই আমি অনুরোধ করব ডক্টর প্রশান্ত কুমার সরকার মহাশয়কে, যিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানী, ভেষজ হিসেবে অশ্বগন্ধার গুণাগুণ সম্বন্ধে আমাদেরকে বিশদভাবে জানাতে। অশ্বগন্ধার গুণ নানাবিধ, এটা আমরা বিশেষভাবে কোভিডের সময় নিশ্চিতভাবে জেনেছি। অশ্বগন্ধা মেনলি যে পারপাস ইউজ হয়, আমাদের আয়ুর্বেদে বলা আছে অশ্বগন্ধা খুব ভালো রসায়ন ড্রাগ, রসায়ন ওষুধ। রসায়নটাকে আমরা এভাবে ব্যাখ্যা করি যে এটা খুব ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা দিতে পারে। সেই জন্য আমরা কোভিডের সময় অশ্বগন্ধা ইউজ করেছি নানাভাবে,
যাতে এটা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের কাছে যখন পেশেন্টরা আসে, রোগীরা আসে বিভিন্ন সমস্যা নিয়ে, আমরা কিভাবে অশ্বগন্ধা তাদেরকে ব্যবহার করি সেটা আমি এখানে বলতে চাই। অশ্বগন্ধা প্রধানত আমরা ব্যবহার করি দুর্বলতার জন্য। পেশেন্ট যখন আসে যে শারীরিক দুর্বলতা বা ঠিকঠাক কাজকর্ম করতে পারছে না দুর্বলতার জন্য, তখন আমরা বলি যে অশ্বগন্ধার যে মূল রুট সেটার পাউডার চূর্ণ 1 চামচ, 1 চামচে সাধারণত 4 চামচে 3 গ্রামের মতো আসে, সেই 1 চামচ পাউডার দুধের সঙ্গে খাওয়ার জন্য, সাধারণত খাওয়ার পরে, এটা দুর্বলতার জন্য। এছাড়াও আমরা অশ্বগন্ধা ব্যবহার করি যেমন যদি কেউ অনিদ্রায় ভোগে, অনিদ্রার জন্য আমরা বলি অশ্বগন্ধা সেটা রাত্রিবেলা শোবার আগে 1 চামচ দুধের সঙ্গে। এক্ষেত্রে গরুর দুধের থেকেও আমরা বেশি ব্যবহার করতে বলি, সেটা হচ্ছে মোষের দুধ, তাতে নিদ্রা বেশি ভালো হয়। অশ্বগন্ধা আমরা খুব বেশি ব্যবহার করি যেখানে পেশেন্ট এরকম দুশ্চিন্তায় ভুগছে বা কোনো নার্ভাসনেস বা কোনো নার্ভের অসুখে ভুগছে, সেখানে আমরা ওই অশ্বগন্ধা পাউডার 1 বা 2 চামচ খেতে বলি খাওয়ার পরে দুধের সঙ্গে। অশ্বগন্ধা ইউজ করি যখন মায়েরা তারা মানে শ্বেতপ্রদোষ সাদা স্রাবে ভোগেন এবং তার জন্য তাদের একটা ব্যাক পেন, পিছনে ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা বলি এরকম অশ্বগন্ধার মূল তার চূর্ণ 1 চামচ, সেটাও দুধের সঙ্গে খাওয়ার জন্য। অশ্বগন্ধা আমরা ইউজ করি পেশেন্ট যারা অনেক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন, শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছেন, যেটা আমরা আয়ুর্বেদে তমক শ্বাস বলি। সেক্ষেত্রে আমরা বলি যে অশ্বগন্ধার এরকম মূলের চূর্ণ সেটা তিনি 1 গ্রাম করে 2 বার খাবেন, প্রধানত সকালবেলা আর বিকালবেলা কিছু খাওয়ার আগে, এটা মধুর সঙ্গে আমরা খেতে বলি। অশ্বগন্ধা আমরা দিই, সেটাকে গাঁটের ব্যথা বলি, সন্ধিবাত। যদি কোনো এরকম বয়স্ক পেশেন্ট তারা এরকম সন্ধিবাতে ভোগেন, সেক্ষেত্রে আমরা বলি যে অশ্বগন্ধার এই মূলের যে চূর্ণ সেটা এরকম দুধের সঙ্গে খাওয়ার জন্য, খাবার পরে, তাহলে কিন্তু সেটা ব্যথাটা কমাতে সাহায্য করে। আর এটা তো আমি বলছি বড়দের জন্য। শিশুরা বা বৃদ্ধরা এরকম দুর্বলতায় যখন ভোগেন তাদেরও আমরা অশ্বগন্ধা দিই। শিশুরা যখন এরকম একটু দুর্বল হয় তখন আমরা বলি যে এই অশ্বগন্ধার মূল এটা চূর্ণ, এটা দুধের সঙ্গে এবং তার সঙ্গে চিনি মিশিয়ে ফুটিয়ে একটু ঘন করে সেটা খাওয়ার জন্য। এক্ষেত্রে আমরা বলি যে যতটা অশ্বগন্ধা তার সঙ্গে তার 4 গুণ দুধ মেশাতে এবং 2 গুণ চিনি মেশাতে, তারপর সেটা ফুটিয়ে ফুটিয়ে যখন ঘন হয় সেটা আমরা বলি নামিয়ে নিতে। সেটা 1 চামচ করে দিনে 2 বার আমরা বলি বাচ্চাদের দেবার জন্য, তাতে তাদের দুর্বলতা কেটে যায়। আর বৃদ্ধ যারা এরকম দুর্বলতায় ভোগেন সেখানে চিনি ব্যবহার করতে বলি না, আমরা বলি যে শুধু সেখানে 200 গ্রামের মতো অশ্বগন্ধা, সেটা 4 গুণ দুধের সঙ্গে ফোটাতে ফোটাতে যখন ঘন হবে তখন সেটা নামিয়ে নেওয়ার জন্য, সেটা 2 চামচ করে তাদের দেওয়ার জন্য। অশ্বগন্ধা শুধু মূল নয়, অশ্বগন্ধার যে বীজ সেটাও আমরা ইউজ করি এরকম বিভিন্ন রোগের চিকিৎসার জন্য। সবথেকে বেশি আমরা যে রোগে এটা দিই সেটা হচ্ছে যাদের এরকম প্রস্রাবে জ্বালা হয় বা প্রস্রাবে দুর্গন্ধ হয়, সেক্ষেত্রে আমরা বলি যে অশ্বগন্ধা বীজের যে চূর্ণ সেটা 3 গ্রাম করে নেওয়ার জন্য জলের সঙ্গে। অশ্বগন্ধা পাতাও আমরা ইউজ করি মেডিসিনাল পারপাসে। পাতা সাধারণত ইউজ করি আমরা যেখানে আমাদের স্থানিক প্রয়োগ, মানে লোকালি লাগাতে হয়। যেমন কোনো পেশেন্ট আসে ফোঁড়া নিয়ে, ফোঁড়ার ক্ষেত্রে আমরা বলি যে অশ্বগন্ধা পাতা সেটাকে ভালো করে বেটে নিয়ে সেটা একটু গরম করে সেটা ফোঁড়ার উপর লাগাতে। এরকম লাগালে ফোঁড়াটা তাড়াতাড়ি ফেটে যায় এবং ফাটার সময় সেরকম কোনো যন্ত্রণা হয় না। বা যেখানে আলসার, মানে কোনো ঘা সেটা শোকাচ্ছে না, সেখানেও আমরা বলি এরকম অশ্বগন্ধা পাতা সেটা বেটে নিয়ে সেটা একটু গরম করে সেখানে লাগাতে। অনেক সময় আমরা দেখি যে এরকম পড়ে গিয়ে বা কোথাও মচকে গেলে সেখানটা ফুলে যায় এবং তার সঙ্গে সঙ্গে ব্যথা হয়, তো সেখানে এরকম আমরা ঘরোয়া টোটকা হিসাবে অনেক সময় চুনে হলুদ লাগাতে বলি। তো এই চুন হলুদের জায়গায় এরকম অশ্বগন্ধা যে মূলের চূর্ণ সেটা একটু জলের সঙ্গে মিশে একটু গরম করে নিয়ে সেটা যদি সেখানে লাগানো হয়, সেটাও কিন্তু ফোলা কমিয়ে দেয়, তার সঙ্গে সঙ্গে ব্যথাও কমে যায়। আরও একটা ব্যবহার করি যেটার নাম হচ্ছে অশ্বগন্ধা তৈল, মানে অশ্বগন্ধার তেল। সেটা কিভাবে করা হয়, মানে আগেই বলছিলাম যে আমরা এরকম যে আর্থারাইটিস, হাঁটুর ব্যথা, সেখানেও আমরা অশ্বগন্ধা ইউজ করি। সেক্ষেত্রে অশ্বগন্ধা মূল সেটা তেলের সঙ্গে ফুটিয়ে নিয়ে সেই তেল আমরা যদি সেখানে লাগাই তাহলেও কিন্তু আরাম পাওয়া যায় ব্যথা থেকে। যেখানে এরকম বিভিন্ন সন্ধি বা অস্থিতে যে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে সেটা খুব বেশি আরাম দেয়। আমরা অশ্বগন্ধার নানাবিধ গুণের কথা জানতে পারলাম। এটাও জানলাম যে অশ্বগন্ধার মূল অংশটাই সবথেকে বেশি ব্যবহার হয়। আমাদেরকে যদি এটা একটু জানান যে এই মূলের মধ্যে বা অশ্বগন্ধার অন্যান্য অংশে যে মূল উপাদান বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এইটা কি থাকে, এইটা যদি আমাদেরকে একটু বিশদভাবে জানান। মানে বৈজ্ঞানিকভাবে অশ্বগন্ধা মানে চুলচেরা বিশ্লেষণ হয়েছে, সেটাতে দেখা গেছে যে এর যে মূল আমরা ইউজ করি এতে 60 ধরনের বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। তার মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে উইথানোলয়েড, এবং উইথানোলয়েডের প্রায় 25টা ভ্যারাইটি এর মধ্যে থাকে, যেটা উইথানোলয়েড এ থেকে উইথানোলয়েড ওয়াই অবধি।
তো মূল উপাদান এটাই। উইথানয়েড ছাড়াও এটার আরেকটা উপাদান যেটা খুব ভালো এরকম মেডিসিনাল প্ল্যান্ট প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে উইথাফেরিন। উইথানয়েড এটা ছাড়াও আরও যেরকম বললাম যে 60 ধরনের এরকম বিভিন্ন এতে অ্যাক্টিভ প্রিন্সিপাল যেটা বলে রাসায়নিক উপাদান সেগুলো থাকে। পাতার মধ্যে মেনলি উইথাফেরিন কন্টেন্টটা বেশি থাকে এবং দেখা গেছে যে এই পাতার সেটা উইথাফেরিন নিয়ে সেটা ক্যান্সার এবং বিভিন্ন রোগেও এটা কাজ চলছে এবং তাতে খুব ভালো কাজ পাওয়া গেছে। এইবার যদি অশ্বগন্ধা গাছটি সম্বন্ধে আমাদেরকে একটু পরিচিত করান, অশ্বগন্ধা গাছটা কীরকম দেখতে, আমরা চিনব কী করে, এইটা যদি আমাদেরকে একটু জানান। ঠিক খুব ভালো প্রশ্ন এটা। মানে গাছটাই যদি আমরা না চিনি তাহলে তার ব্যবহার করবো কীভাবে? তো অশ্বগন্ধা গাছ এর ছোট বিরুৎজাতীয় উদ্ভিদ। অশ্বগন্ধা কিন্তু এমনি মানে রাস্তার ধারে বা জঙ্গলে এমনিই হয়ে থাকতে পারে। গাছটার উচ্চতা হচ্ছে 1 থেকে 3 ফুট। এটার একক পত্র, পাতাগুলোর রং হয় হালকা সবুজ রঙের। এর ফুলটা ঘণ্টার মতো দেখতে এবং এটাও হালকা সবুজ রঙের। এর ফলগুলো হচ্ছে ছোট ছোট কুলের মতো এবং সেটার রং লাল রঙের হয় এবং এটা জঙ্গলে আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের জঙ্গলে এটা এমনিই পাওয়া যায়। আমরা যদি বাড়িতে 2-1টা অশ্বগন্ধা গাছ লাগাই, তাহলে কি আমরা ঘরোয়া চিকিৎসায় আমরা নিজেরা অশ্বগন্ধা ব্যবহার করতে পারবো? নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। যেমন যেটা বললাম যে ধরুন বাড়ির কারোর ফড়া হয়েছে, সেক্ষেত্রে আপনি বাড়ির টবে যে অশ্বগন্ধা গাছ লাগিয়ে রেখেছেন সেটা থেকে কয়েকটা পাতা নিন, বাটুন, একটু গরম করুন, ফোড়ার উপর লাগান। বা ধরুন অশ্বগন্ধা গাছগুলোকে আমরা বলি যে 1 বছরের পরে তুলে নেবার জন্য। তো সেক্ষেত্রে তুলে নিয়ে যে মূল পাটটা আপনি কেটে নিন, কেটে সেটাকে শুকিয়ে নিন, সেটা গুঁড়ো করে আপনি কাজে লাগান। যে রোগেরগুলোর জন্য বললাম, রোগ ছাড়াও ধরুন বাড়ির কারোর তার একটু সে মনে হচ্ছে দুর্বলতায় ভুগছে, সেক্ষেত্রে তাকে ওটা মূলটা শুকিয়ে নিয়ে শুকানো একদম রোদেই যায়, আপনি রোদে সূর্যের আলোর নিচে রাখুন, এটা শুকিয়ে যাবে। তারপর সেই মূলটা সেটাকে গুঁড়ো করে দুধের সঙ্গে তাকে দিতে পারেন। সুতরাং এই অশ্বগন্ধা গাছ বাড়িতে রাখা খুব উপকারী। আমি সবাইকে বলবো যে আপনারা অশ্বগন্ধা গাছ এরকম লাগান, বাড়িতে রাখুন। প্রসঙ্গত জানিয়ে রাখি যে আমাদের ভারতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ যে প্রচেষ্টা করছেন অশ্বগন্ধার ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য, এই প্রচেষ্টার অন্তর্গত বিভিন্ন রকম যে আমরা কার্যক্রম করছি তাতে আমরা অশ্বগন্ধার চারা বিলি করছি। 2-1টি অশ্বগন্ধার চারা আমরা লোকেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যে আমরা বিলি করছি, যেটা ওনারা বাড়িতে গিয়ে টবে হোক বা নিজেদের বাগানে হোক লাগিয়ে এবং নিজেরা ব্যবহার করতে পারেন। এরপরে আমি যে ব্যাপারটায় যেতে চাইছি যে বর্তমানে অশ্বগন্ধা বাজার কীরকম, কারা ব্যবহার করছেন, কিভাবে অশ্বগন্ধা থেকে ওষুধপত্র তৈরি হচ্ছে এবং কারা তৈরি করছেন এবং এর বাজারটা কীরকম আছে? আমরা কোভিডের সময় এরকম দেখেছিলাম যে সব ধরনের দ্রব্যের বাজার আস্তে আস্তে কমে যাচ্ছে। শুধুমাত্র আয়ুর্বেদিক ওষুধ এবং এরকম পার্টিকুলারলি কিছু দ্রব্য যেমন অশ্বগন্ধা, গুরুচি, এগুলোর বাজার কিন্তু ওই সময় যথেষ্ট বেড়েছে। কারণ মানুষ ওই সময় চাইছিলেন যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ুক, সেই জন্য তারা যথেষ্ট পরিমাণে এই মানে আয়ুর্বেদিক ওষুধ সেগুলো তারা সেই সময় ব্যবহার করেছেন। তো সেই জন্য দেখা গেছে যে কোভিডের সময়তেও কিন্তু এই যে দ্রব্য এগুলোর ব্যবহার বেড়েছে। এই যে অশ্বগন্ধা, এটা মেনলি ইউজ করেন যারা আয়ুর্বেদিক ওষুধ বানান, তারা ছাড়াও যারা এক্সট্র্যাক্ট মানে এর থেকে যে রাসায়নিক উপাদান সেগুলো বের করে তার থেকে ওষুধ তৈরি করেন। আয়ুর্বেদিক যারা মেডিসিন তৈরি করেন তারা দুইভাবে এটা নেন। একটা মানে চাষ করছেন যারা, তাদের সঙ্গে যোগাযোগ করেন, সেখান থেকে নেন, অথবা এই চাষ করার পরে সেটা বিভিন্ন চাষিদের থেকে ট্রেডারদের মাধ্যমে সেটা বাজারে আসে। যেমন কলকাতার বড় বাজারে, সেখানে মেডিসিনাল প্ল্যান্টের বড় বাজার আছে, সেখানে আসে। এই আয়ুর্বেদিক ওষুধ যারা তৈরি করেন তারা প্রধানত বড় বাজারের বাজার থেকে অশ্বগন্ধা নেন। এইভাবে ব্যবহার পরিমাণ কিন্তু একটু কম। অশ্বগন্ধা অনেক বেশি ব্যবহার করেন যারা এর থেকে রাসায়নিক যে পদার্থগুলো সেগুলো তারা বের করে সেগুলো থেকে ওষুধ বানান। এগুলোর জন্য এক্সট্র্যাক্ট কোম্পানি কিন্তু আমাদের বাংলায় নাই। এগুলোর এক্সট্র্যাক্ট কোম্পানি আছে প্রধানত সাউথ ইন্ডিয়া, ব্যাঙ্গালোরে আছে, বিশাখাপত্তনমে আছে, ভোপাল, আহমেদাবাদ, মুম্বাইতে আছে। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে চাষিরা যে অশ্বগন্ধা চাষ করছেন তাদের থেকে তারা সেই অশ্বগন্ধা নিয়ে যান। তারা দুটো ব্যাপারে খুব বেশি নজর দেন। একটা হচ্ছে এগুলো থেকে যেহেতু ওষুধ তৈরি হয়, তো সেই জন্য যে চাষবাসটা করা হচ্ছে সেটা যেন সম্পূর্ণভাবে অর্গ্যানিকভাবে করা হয়। আর একটা জিনিস যে তাতে যে রাসায়নিকটা রয়েছে মেনলি, যেটা একটু আগে বলছিলাম যে উইথাফেরিন বা উইথানয়েড,
তাদের যে তার মধ্যে ঘনত্ব কনসেন্ট্রেশন সেটা যেন ঠিকঠাক থাকে। এই দুটো ব্যাপার তারা দেখে নেন এবং অশ্বগন্ধার এখন বাজার তো খুবই ভালো, তো সেই জন্য অশ্বগন্ধা চাষ একটা খুব লাভজনক। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। বিরতির আগে আমরা অশ্বগন্ধার বাজার নিয়ে আলোচনা করছিলাম। এখন আমি ডক্টর সরকারের কাছ থেকে জানতে চাইব যে এই অশ্বগন্ধার মূল ক্রেতা কারা, চাষবাস যেটা হচ্ছে সেখান থেকে অশ্বগন্ধা কিনছেন কারা? চাষিরা যারা চাষ করছেন তারা কিছু কিছু চাষি যারা বড় চাষি তারা নিজেরা সেটা বিক্রি করেন, অথবা গ্রামাঞ্চলে এরকম ট্রেডার আছে, মেডিসিনাল প্ল্যান্ট ট্রেডার, তারা তাদের কাছ থেকে নিয়ে সেটা বাজারে আনেন। যেমন একটু আগে বলছিলাম যে কলকাতায় বড় বাজারে মেডিসিনাল প্ল্যান্টসের একটা বড় বাজার আছে, তো ট্রেডাররা তারা চাষিদের কাছ থেকে নিয়ে সেটাই বাজারে নিয়ে আসেন এবং এই বাজার থেকে এটা এবার দুভাবে যায়। যেটা বললাম যে দুটো ইউজার, একটা হচ্ছে যে আয়ুর্বেদিক যারা মেডিসিন তৈরি করেন তারা এই বাজার থেকে নেন, অথবা যারা এরকম অশ্বগন্ধা থেকে তার নির্যাস বের করেন, তার ওই রাসায়নিকগুলো আলাদা করেন, এক্সট্র্যাক্ট যারা করেন তারা ওই বড় বাজারের বাজার থেকে নেন। কিন্তু এটাও দেখা গেছে যে যারা এই এক্সট্র্যাক্ট তৈরি করেন, যেহেতু তাদের অনেক বেশি পরিমাণে অশ্বগন্ধা দরকার হয়, সেই জন্য তারা অনেক সময় নিজেরা তারা ওটা চাষ করান বা চাষিদের সঙ্গে তারা নিজেরা যোগাযোগ করেন এবং তারা এরকম একটা জায়গায় অনেকজন চাষির সঙ্গে তারা যোগাযোগ করে সেখান থেকে যাতে অনেক বেশি অশ্বগন্ধা পাওয়া যায় সেই জন্য তারা অনেক সময় একদম সরাসরি চাষিদের সঙ্গেও তারা যোগাযোগ রাখেন। তো সেই জন্য ক্রেতা হিসাবে আমরা দু ধরনের, এই যে যারা ক্রেতা তাদের সঙ্গে আমরা যোগাযোগের কথা বলতে পারি। একটা হচ্ছে যারা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করছেন তারা, আরেকটা হচ্ছে যারা এই অশ্বগন্ধা থেকে তার নির্যাস বের করছেন। ঠিক কথা। অশ্বগন্ধার নির্যাসের কথা আপনি বললেন। অশ্বগন্ধার নির্যাস কি আয়ুর্বেদ ছাড়া অন্যান্য কোনো চিকিৎসা ব্যবস্থাতেও ব্যবহার হয়? আয়ুর্বেদ ছাড়াও এটা আয়ুষের যে সিস্টেম, যেমন সিদ্ধা সিস্টেম অফ মেডিসিন, ইউনানি সিস্টেম অফ মেডিসিন বা হোমিওপ্যাথি, তারাও এটা ব্যবহার করে। মডার্ন মেডিসিন যেটা অ্যালোপ্যাথি, তার একটা নতুন ব্রাঞ্চ খুব নিকট সময় এটা উঠে এসেছে, যেটার নাম হচ্ছে ফাইটোফার্মাসিউটিক্যালস। এই ফাইটোফার্মাসিউটিক্যালসে কিন্তু তারা এরকম অশ্বগন্ধার যে নির্যাস থেকে যে অ্যাক্টিভ প্রিন্সিপাল, তার যে রাসায়নিক তত্ত্ব, যে ইথানোলয়েড, সেগুলো তারা সেখান থেকে নিয়ে চেষ্টা করছেন যে সেখান থেকে নতুন কিছু ওষুধ বাজারে নিয়ে আসার। স্পেসিফিক্যালি একদম নির্দিষ্টভাবে যদি বলা হয় তাহলে স্ট্রেস রিলিফ, আমরা যে অনেক সময় অ্যাংজাইটি স্ট্রেসে ভুগি, তার থেকে ওষুধ এই ইথানোলয়েড থেকে তারা তৈরি করার পথে যাচ্ছেন। তো আমরা অদূর ভবিষ্যতে এরকম অ্যালোপ্যাথিক ওষুধও পেতে পারি যেটা অশ্বগন্ধা থেকে তৈরি হচ্ছে। এই ওষুধ কোম্পানি যারা এই অশ্বগন্ধা কেনেন, তারা অশ্বগন্ধা কী রূপে কেনেন? অশ্বগন্ধার শিকড় কেনেন, না অশ্বগন্ধা শিকড় তাদের কাছে বিক্রি করার আগে অন্য কোনোভাবে প্রক্রিয়াজাত করতে হয়? এক্ষেত্রে বলতে গেলে যে তারা বাজার থেকে যেটা কেনেন সেটা হচ্ছে অশ্বগন্ধা শিকড়, এবং অশ্বগন্ধা শিকড় কেনার জন্য তারা মূলত যেটা দেখেন, তারা সেটাকে তাদের যে ল্যাবরেটরি আছে সেখানে গিয়ে তারা দেখে নেন যে তার মধ্যে যে ওই রাসায়নিক তত্ত্ব সেটার পরিমাণ ঠিকঠাক আছে কিনা। সেটা যদি ঠিক থাকে তাহলে বাজার থেকে তারা শুকনো যে অশ্বগন্ধার মূল, সেটাই প্রধানত তারা বাজার থেকে কেনেন। অশ্বগন্ধার যে বহুল ব্যবহার আমরা জানলাম, এখানে অশ্বগন্ধা নিয়ে আমরা যদি ইন্টারনেটে কিছু খুঁজি, এখন একটা শব্দ সামনে চলে আসে, সেটা হচ্ছে অশ্বগন্ধা নাকি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টোজেন। ঠিক ঠিক। এই অ্যাডাপ্টোজেন কথাটি যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, এমনি অ্যাডাপ্টোজেন মানে আমরা বুঝি কি, যাতে মানে কোন একটা সিচুয়েশনের সঙ্গে আমরা অ্যাডাপ্ট করতে পারছি কিনা। তো এটা আমরা এইভাবে ব্যাখ্যা করি যে এখন আমাদের দৈনন্দিন যে একদম খুব বিজি লাইফ, এতে আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি দিনকে দিন বাড়ছে। তো আমরা যাতে এটার সঙ্গে ঠিকঠাক করে খাপ খাওয়াতে পারি, তার জন্য অশ্বগন্ধার ব্যবহার। তো অশ্বগন্ধার ব্যবহারের সময় প্রথমে বলেছিলাম যে প্রধান এটার ব্যবহারই হচ্ছে অ্যাংজাইটি, স্ট্রেস কমানো। সেক্ষেত্রে মানে অশ্বগন্ধা যেভাবে ব্যবহার বলেছিলাম যে অশ্বগন্ধা চূর্ণ দুধের সঙ্গে খাওয়া, এখন দেখবেন অশ্বগন্ধা
মানে আয়ুর্বেদিক ফুড এখন খুব নিকট সময় এটা FSSAI এর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখন বাজারে অশ্বগন্ধা লজেন্স বিভিন্ন খাবারে অশ্বগন্ধার ব্যবহার হচ্ছে দুটো কারণে। একটা, এটা যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকঠাকভাবে দিতে পারে, আরেকটা হচ্ছে যে অ্যাডাপ্টোজেন, এটা যাতে আমাদের শরীর সব ধরনের ব্যবস্থার সঙ্গে ঠিকঠাকভাবে নিজেদের মানিয়ে নিতে পারে, বেশ করে যে অ্যাংজাইটি স্ট্রেস সেগুলো যাতে কমাতে পারে, তার জন্য অশ্বগন্ধার ব্যবহার। তো সেই জন্য আপনারা ইন্টারনেট ঘাটলেই অশ্বগন্ধার সঙ্গে অ্যাডাপ্টেশন কথাও এখন আপনি পাবেন। এই আলোচনার প্রথম ভাগে আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন অশ্বগন্ধার বিভিন্ন ভেষজ গুণ সম্বন্ধে এবং কোন কোন শারীরিক সমস্যায় কিভাবে অশ্বগন্ধা ব্যবহার করা যায়। কিন্তু আমি যদি সুস্থ লোক হই এবং আমি অশ্বগন্ধা ব্যবহার করতে চাই, তাহলে আমার ক্ষেত্রে অশ্বগন্ধার প্রাসঙ্গিকতা কী? দেখুন, এগুলো হচ্ছে গাছগাছরা। আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন শাক খাচ্ছি, আমরা এই কখনো এটা ভাবি যে আমাদের শাক একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, এটা আমাদের শরীরের ক্ষতি করবে কিনা? সেরকম তো না, এটা তো শরীরের ক্ষতি কোনো করেই না, আমাদের শরীরের জন্য এগুলো লাভজনক। তো অশ্বগন্ধা এমনি যদি আপনি ভাবেন যে একটু আপনার দুর্বল লাগছে বা আপনি স্বাভাবিক আছেন, আপনি সেখানেও যদি ভাবেন যে আপনি অশ্বগন্ধা খাবেন, আপনি অশ্বগন্ধা খেতে পারেন। আপনি স্বাভাবিক জীবনে আপনি যেমন চা খান, সেরকম চা খাওয়ার সঙ্গে 1 চামচ অশ্বগন্ধা আপনি খান, এটা আপনার শরীরকে উপকারী দেবে। যেটা বললাম যে বিভিন্ন রোগ প্রতিরোধের এটা সাহায্য করবে, আপনার দুর্বলতা লাগবে না, আপনার যদি অ্যাংজাইটি থাকে সেটা কেটে যাবে, আপনার যদি ঘুমের সমস্যা থাকে সেটা কাটবে। অশ্বগন্ধার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আমি এখানে বলে নিতে চাইছি যে অশ্বগন্ধা কিন্তু এখন আমরা হাইপার টেনশন, যাদের রক্তচাপ বেশি, সেখানেও আমরা ইউজ করছি এবং এটা দেখা গেছে যে যেহেতু এটা অ্যাংজাইটি লেভেল কমিয়ে দিচ্ছে, সেই জন্য এটা হাইপার টেনশনে খুব ভালো কাজ করে। বা যাদের অনেক সময় মাথা ঘোরে, সেক্ষেত্রে অশ্বগন্ধা এটা আমাদের ব্রেন স্টেমে এটা ব্লাড সাপ্লাই সার্কুলেশন বাড়ায়। তো সেই জন্য যাদের এরকম মাথা ঘোরে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে। তো সেই জন্য আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে অশ্বগন্ধা নেন, সেটা কিন্তু আপনার ভালোই করবে, আপনি নিতে পারেন। ডক্টর সরকার, অশ্বগন্ধার রপ্তানি বাজার সম্বন্ধে যদি আমাদের কিছু জানান, অশ্বগন্ধার রপ্তানির সম্ভাবনা কীরকম, আর কিভাবে অশ্বগন্ধার রপ্তানি হয় এখান থেকে? অশ্বগন্ধা রপ্তানি নিয়ে বলার আগে আমি অশ্বগন্ধার একটা নামকরণ বলবো, যেটা বিদেশে এখন অশ্বগন্ধাকে আমরা ইন্ডিয়ান জিনসেং নামে বেশি চিনি। কেন ইন্ডিয়ান জিনসেং? জিনসেং আমরা একটা জানি যে এটা একটা চাইনিজ হার্ব, এটা চায়না এবং কোরিয়ায় খুব বেশি ইউজ হয়। এটা আমাদের শরীরকে ভাইটালিটি দেয়, এটা এরকম অ্যাংজাইটি বা বিভিন্ন রোগ থেকে আমাদের রক্ষা করে। তো এই অশ্বগন্ধার গুণ কিন্তু দেখা গেছে যে জিনসেংয়ের সমান বা কোনো কোনো ক্ষেত্রে জিনসেংয়ের থেকেও বেশি। তো সেই জন্য এখন বিদেশের মার্কেটে, বিশেষ করে আমেরিকা, USA মার্কেট বা জাপান, তারা কিন্তু অশ্বগন্ধা খুব বেশি ইউজ করছে। তো সেই জন্য এখন আমাদের দেশ থেকে অশ্বগন্ধার রপ্তানি এটাও কিন্তু আস্তে আস্তে খুব বেশি বাড়ছে। বিশেষ করে অশ্বগন্ধার রুট এটা র ফর্মে বা অশ্বগন্ধা এটার চূর্ণ ফর্মে, পাউডার ফর্মে, এবং অশ্বগন্ধার যে এক্সট্র্যাক্ট, যেটা বিভিন্ন এক্সট্র্যাক্ট কোম্পানি, যেটা বলছিলাম যে সাউথ ইন্ডিয়ার যে বিভিন্ন কোম্পানি তারা এর থেকে নির্যাস বের করে, সেই নির্যাসেরও কিন্তু একটা ভালো বাজার রয়েছে বিদেশের মার্কেটে। নিশ্চয়ই। এখানে যেটা মনে হয় যে আমরা শুধু মূল রপ্তানির দিকে নজর না দিয়ে যদি আরও মূল্যযুক্তিকরণের দিকে যাই, যেমন অশ্বগন্ধার নির্যাস তৈরি করা এবং সেটার রপ্তানি করা, তাহলে মনে হয় আমরা এর থেকে অনেক বেশি উপার্জন করতে পারবো, আমাদের বিদেশি মুদ্রা উপার্জন অনেক বেশি হবে। অন্যান্য সমস্ত ভেষজের ক্ষেত্রে যেমন একটা ধারণা আছে স্ট্যান্ডার্ডাইজড এক্সট্রাক্ট, অশ্বগন্ধার কি কোনো এরকম স্ট্যান্ডার্ডাইজড এক্সট্রাক্ট তৈরি করা হয় বা কোনো এর রপ্তানি হয় আমাদের দেশ থেকে? নিশ্চিত। যেমন স্ট্যান্ডার্ডাইজ এক্সট্র্যাক্ট আমাদের বাংলার জন্য যে ব্রাহ্মী স্ট্যান্ডার্ডাইজ এক্সট্র্যাক্ট হিসাবে ব্যাকোসাইড এক্সট্র্যাক্ট, সেটার যেমন আমাদের দেশে তৈরি হয় এবং বিদেশে এটার খুব বড় মার্কেট। অশ্বগন্ধার জন্য ইথানলয়েড এক্সট্র্যাক্ট, এটা স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহার হয় এবং এটাও আমাদের দেশে তৈরি হয়, বিদেশেও ওর খুব ভালো মার্কেট আছে। তো সুতরাং মানে এর যে স্ট্যান্ডার্ড এক্সট্র্যাক্ট বা নির্যাস, এটা আমাদের দেশে তৈরি হয় এবং এটার বাইরে আমাদের রপ্তানিও হয়। আপনি ভেষজ হিসেবে অশ্বগন্ধার ভবিষ্যৎ কীরকম দেখছেন? এই প্রশ্নটা হয়তো একটু ধোঁয়াটে প্রশ্ন হয়ে গেল, কিন্তু আপনার মতামত এই ব্যাপারে? একদমই ধোঁয়াটে নয়, খুব পরিষ্কার।
প্রথমে শুরুই করেছিলাম এটা দিয়ে যে কোভিডের সময় সব ধরনের দ্রব্যের তৈরি এবং ব্যবহার কমে গেছিল, তার মার্কেট বেড়েছিল শুধুমাত্র হচ্ছে এই ভেষজ এবং আয়ুর্বেদিক ওষুধের। তো সুতরাং যদি এটা ভাবেন যে অশ্বগন্ধা কেউ চাষবাস করবেন, আপনি করতে পারেন, কারণ এটার মার্কেট বাড়ছে এবং বাড়বে। তো সুতরাং কোনোভাবেই কোনো রকম ধোঁয়াশা নেই, অশ্বগন্ধা একটি লাভজনক মেডিসিনাল প্ল্যান্টস, যে আপনারা এটা নিয়ে প্রচার করছেন, নিশ্চিতভাবে করতে পারেন। অশ্বগন্ধা নিশ্চিতভাবে একটা লাভজনক, বিশেষত গ্রামান্বয়নের জন্য অশ্বগন্ধা ভীষণভাবেই লাভজনক, এটা আমি নিশ্চিত করতে পারি। এখন একটা কথা আরও আমরা শুনি, সেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, জীবনশৈলীগত অসুখ। আমার ধারণা এই ধরনের লাইফস্টাইল ডিজিজেও, জীবনশৈলীগত অসুখেও অশ্বগন্ধার প্রাসঙ্গিকতা আছে। এটা যদি আমাদেরকে একটু বলেন। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি প্রথম পর্বে যেটা বলেছেন যে বিভিন্ন শারীরিক সমস্যায় কিভাবে অশ্বগন্ধা ব্যবহার করতে হবে, এবং সেটার জন্যে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো আয়ুর্বেদিক বা অন্য কোনো চিকিৎসা শাস্ত্রের যিনি পরামর্শদাতা তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদেরকে ব্যবহার করতে হবে। কিন্তু অশ্বগন্ধার এই যে ওটিসি, ওভার দ্য কাউন্টার মেডিসিন, ওভার দ্য কাউন্টার ভেষজ, এর বাজারটা কীরকম, আর কোন কোন প্রোডাক্ট সাধারণত এই ওটিসি হিসাবে পাওয়া যায়? আপনি দুটো প্রশ্ন আমাকে করেছেন, আমি প্রথমটাই আসি, লাইফস্টাইল ডিসঅর্ডার। আমাদের ভারতবর্ষকে এখন বলছে যে এটা নাকি লাইফস্টাইল ডিসঅর্ডারের হাব হতে চলেছে, অলরেডি হয়ে গেছেও। তার কারণ হচ্ছে মানে আস্তে আস্তে আমাদের কাজের পরিমাণ কমছে, সিডেন্টারি লাইফ, মানে আমরা অ্যাকচুয়ালি বিশ্রামে বা কাজ না করায় অভ্যস্ত হয়ে যাচ্ছি। লাইফস্টাইল ডিসঅর্ডারগুলোর মধ্যে দুটো এখন খুব বেশি এবং প্রায় আপনার প্রত্যেক 3 জনের মধ্যে 1 জন মানুষের মধ্যে পায়। একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, মধুমেহ, আর একটা হচ্ছে হাইপারটেনশন। এবং এই দুটো অসুখ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব দুটো ওষুধের একটা কমন কারণ, সেটা হচ্ছে অ্যাংজাইটি। স্ট্রেস আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। আমাদের কাজের পরিমাণ বাড়তে বাড়তে আমাদের স্ট্রেস, অ্যাংজাইটির পরিমাণ বাড়ছে। তো আমরা যদি এই লাইফস্টাইল ডিসঅর্ডারকে কমাতে চাই তাহলে আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটি কমাতে হবে। এবং আমরা প্রথম থেকে বলে আসছি যে এই স্ট্রেস বা অ্যাংজাইটি কমানোর জন্য একটা প্রধান ভেষজ হচ্ছে অশ্বগন্ধা। তো এই অশ্বগন্ধাকে যদি আমরা আমাদের শরীরের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারি, নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা এই লাইফস্টাইল ডিসঅর্ডার থেকেও বাঁচতে পারব। এটা আমি আপনার প্রশ্নের প্রথম পার্টটার উত্তর বললাম। পরের পার্টটা যে এই যে বললাম যে আপনি আপনার শরীরের সঙ্গে এটাকে অ্যাডাপ্ট করবেন, আপনি পাবেন কোথায়, এই প্রশ্নটা আপনি আপনার ওই প্রশ্নে দ্বিতীয়ভাবে করেছেন। এবং এই পাওয়ার জন্য বলছি যে সবথেকে ভালো হয় আপনি অবশ্যই কোনো একজন ফিজিশিয়ানের পরামর্শ নিন। সেই পরামর্শ নিয়ে তিনি যে ওষুধ আপনাকে প্রেসক্রাইব করছেন অশ্বগন্ধার, সেটা আপনি ওষুধের দোকানে গিয়ে, এখন আয়ুর্বেদিক ওষুধের দোকান অ্যাভেলেবেল, সেখান থেকে আপনি নিন। এখন কিন্তু অশ্বগন্ধা খাবারেও চলেছে, যেটা বলছিলাম আয়ুর্বেদিক ফুড, অশ্বগন্ধা লজেন্স অ্যাভেলেবেল। তো সেই জন্য আপনি কিন্তু ওটিসি প্রোডাক্ট হিসাবেও অশ্বগন্ধা আপনি বাজার থেকে নিতে পারেন। সেক্ষেত্রে মানে অশ্বগন্ধা পাউডার, সেটা আয়ুর্বেদিক ওষুধের দোকানে অশ্বগন্ধা চূর্ণ নামে পাওয়া যায়। অশ্বগন্ধা চূর্ণ আপনি যদি আয়ুর্বেদিক দোকানে বলেন তাহলে কিন্তু তারা আপনাকে অশ্বগন্ধা চূর্ণ দেবে। তো সেই জন্য আপনি এরকম দোকান থেকে অশ্বগন্ধা আপনি নিতে পারেন, নিয়ে আপনি রেগুলার বেসিসে সেগুলো ইউজ করতে পারেন। ধন্যবাদ ডক্টর সরকার। আমরা জানতে পারলাম যে অশ্বগন্ধা সত্যিই এক অশেষ গুণের ভেষজ, ওয়ান্ডার মেডিসিন। এখন আমরা এই আলোচনার প্রথম পর্বের শেষ ভাগে পৌঁছেছি। আমরা এই আলোচনার দ্বিতীয় পর্বে অশ্বগন্ধার বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা এই পর্বে অশ্বগন্ধার ভেষজ গুণাগুণ সম্বন্ধে জানতে পারলাম। আমাদের আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত সরকার ও ডক্টর প্রদীপ দেকে আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র পূর্ব, জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি শান্তনু চক্রবর্তী এই অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ করছি। সকল শ্রোতাকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সবাইকে ভালো থাকবেন। বিকল্প জীবিকা হিসাবে ভেষজ উদ্ভিদের চাষ, এই অনুষ্ঠানটির আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। এই অনুষ্ঠানটির সহায়তায় আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র RCFC পূর্বাঞ্চল, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ, NMPB, আয়ুষ মন্ত্রণালয়, ভারত সরকার। দূরে সে পাশে বসে
পায়ে পায়ে কখনো চলে যাই দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.